হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি মডেল কোশ্চেন সেট 3 কেমিস্ট্রি WBHA টেস্ট পেপারের সলিউশন। সেখানে আমরা এমসিকিউগুলোকে দেখছি। সব প্রথম এমসিকিউ যেটা আছে বলছে যে সিস্টেমের ক্ষেত্রে এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা আমরা কি দেখতে পাচ্ছি? সলিড স্টেট অর্থাৎ কঠিন পদার্থ চ্যাপ্টারের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের কোশ্চেন। সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি না, এখানে আমরা বলেছিলাম আগের যে সেটটাতে সেখানে কি ছিল, 7টা ক্রিস্টাল সিস্টেম উপস্থিত থাকে বা কেলার সিস্টেম উপস্থিত থাকে। সেগুলো কি কি ছিল আমাদের বলেছিলাম? কো টিএমটি হার্ড। তো এগুলোকে আমরা কিভাবে মনে রাখবো কোনটা কি ধরনের হবে, তার জন্য আমি একটা শর্ট প্রসেস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা কি হচ্ছে, মনে রাখবে কট 90। তার মানে কি, কটের মধ্যে যে তিনজন আছে তাদের সবার প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তো সি ফর কিউবিক, ও ফর অর্থরম্বিক, আর টি ফর ট্রাইক্লিনিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ তিনটে অ্যাঙ্গেলই 90 ডিগ্রি এবং তিনটে পরস্পরের সঙ্গে সমান। তাহলে এরকম কেসকে আমরা বলে থাকি কি কট 90। তার মানে কি এদের মধ্যে কেউ একজন অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে যে এগুলোকে আমরা কি করে বুঝবো যে কোনটা কোনটা সমান হবে কি অসমান হবে, বাহুর ক্ষেত্রে কি করে বুঝবো? তার জন্য মনে রাখবে যে টিএমটি বিষমবাহু ত্রিভুজ। আমরা যেহেতু বাংলায় তাই বলছি, বাংলায় বলছি বিষমবাহু ত্রিভুজ। টিএমটি হলো একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু মানে কি, এদের তিনজনের ক্ষেত্রেই কি হচ্ছে, প্রত্যেকটা বাহু অসমান হবে। আমরা জানি কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, প্রত্যেকটা বাহু অসমান হয়ে থাকে। তাহলে এখানেও দেখো এ নট ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, তার মানে কি আছে, তিনজনই অসমান। অর্থাৎ একটা জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি টি অ্যান্ড টি। তো আমরা কো টিএমটির ক্ষেত্রে থার্ড টি যেটা আমরা বলেছিলাম সেটা কি বলেছিলাম, ট্রাইক্লিনিক। কিউবিক, অর্থোরম্বিক অ্যান্ড ট্রাইক্লিনিক, ট্রাইক্লিনিক, মনোক্লিনিক অ্যান্ড টেট্রাগোনাল। তাহলে এই যে তিনটে আমরা পাচ্ছি, তাহলে এখানে ট্রাইক্লিনিক এখানেও যা আছে এখানেও আছে, তার মানে কি দুই জায়গাতেই কমন। তার মানে এখানে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে কি ট্রাইক্লিনিক হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডি অপশন। পরের কোশ্চেন যেটা হচ্ছে কি, 1 মোল Cr2O7 2- আয়নকে Cr3+ এ পরিণত করতে প্রয়োজনীয় আধান। এটা আমরা আগের সলিউশনে দেখেছি মডেল কোশ্চেন সেট 2তে। সেখানে আমরা কি দেখেছি না, মডেল কোশ্চেন সেট 2তে আমরা পড়েছিলাম 1 মোল Cr2O7, অর্থাৎ আমরা এখানে একটা রিয়াকশন দেখেছিলাম। এখানেও আমাদের সলিউশনে আমরা সেই রিয়াকশনটাকে দেখিয়েছি। আমরা যদি সলিউশন পেপারটা একবার বের করি, এই যে Cr2O7 2- প্লাস 6 ইলেকট্রন, তবেই কিন্তু 2Cr3+ ফরমেশন হবে। অর্থাৎ কি আছে, 1 মোল Cr2O7 2- আর 6 মোল ইলেকট্রন মিলে কিন্তু 2 মোল গঠন করছে। তাহলে এর 1 মোলকে আমরা এতে কনভার্ট করার জন্য 6 মোল দরকার। তাহলে 1 মোলের জন্য যদি 6 মোল ইলেকট্রন প্রয়োজন হয়, তাহলে 6 মোল ইলেকট্রনের আধান কত হবে, 6 ফ্যারাডে। 6 ফ্যারাডে মানে কি হচ্ছে, 6 ইন্টু 96,500, অর্থাৎ আমরা জানি 1 ফ্যারাডের সমান সমান হচ্ছে 96,500 কুলম্ব। তার মানে অ্যান্সার হবে 6 ইন্টু 96,500। সো এখানে আমাদের অপশন যদি আমরা দেখি, সেই অপশন অনুসারে হচ্ছে থার্ড অপশন যেটা আছে সেটা আমাদের অ্যান্সার। চলে পরের কোশ্চেন চলে আসি, হচ্ছে ভৌত অধিশোষণে যে বল ক্রিয়া করে তা হলো। আমরা জানি ভৌত অধিশোষণের ক্ষেত্রে কেবলমাত্র ভ্যান্ডার ওয়ালস অর্থাৎ দুর্বল প্রকৃতির আকর্ষণ বল কাজ করে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের অ্যান্সার হবে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল। যদি আমরা রাসায়নিক অধিশোষণের কথা বলি, তাহলে সেখানে কি হবে, বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই রাসায়নিক অধিশোষণ সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ আয়নীয় বন্ধন বা সমযোজী বন্ধন এখানে আমরা গঠিত হতে দেখতে পাবো। তো সেটা হচ্ছে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে। আমরা যদি 4 নম্বর কোশ্চেনে চলে আসি, P4O6, আমরা P4O6 এর ক্ষেত্রে গঠন দেখতে পেয়েছি। এখানে আমাদের গঠন আছে। তো এই হচ্ছে P4O6 এর একটা গঠন, যেখানে 4টে ফসফরাস আছে এবং তাদের মাঝখানে কি আছে, অক্সিজেন দ্বারা তারা কি আছে, বাইন্ডেড অবস্থায় আছে, অর্থাৎ ব্রিজড অবস্থায় আছে। যদি আমরা দেখি যে আমাদের কোশ্চেনে বলেছে প্রতিটি ফসফরাসে কটি করে অক্সিজেন যুক্ত আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অক্সিজেনকে যদি দেখি, এই একটা অক্সিজেন, তাহলে এর এদিকে একটা অক্সিজেন আছে, এদিকে একটা অক্সিজেন আছে, আর এইখানে একটা মাঝখানে একটা অক্সিজেন আছে। তাহলে 3টে অক্সিজেন আছে একটা ফসফরাসের সঙ্গে। এখানে প্রত্যেকটা ফসফরাসের সঙ্গে কিন্তু আমরা 3টে করে অক্সিজেনকে দেখতে পাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, প্রতিটি ফসফরাসের সঙ্গে 3টি করে অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে। তো এখানে আমাদের অ্যান্সার হবে সেই অনুযায়ী ফার্স্ট অপশন। যেটা আমরা পরের কোশ্চেনে আসি, বলছে নিম্নলিখিত অক্সাইডগুলির মধ্যে কোনটি অ্যাসিডিক। আমরা কি জানি না, যদি কোনো একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে যে অক্সাইডগুলো উপস্থিত থাকবে তাদের মধ্যে জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে, তার অ্যাসিডিক অর্থাৎ আম্লিকতা তত বৃদ্ধি পাবে। তাহলে আম্লিকতার গল্প বা অম্লত্বের গল্প যদি আসি, সেখানে কি হচ্ছে, জারণ সংখ্যা যা সব থেকে বেশি হবে তার ক্ষেত্রে কি হচ্ছে, অম্লত্ব বেশি হবে।
তাহলে এখানে CrO এর ক্ষেত্রে কি আছে +2 অক্সিডেশন, ক্রোমিয়ামের Cr2O3 এর ক্ষেত্রে +3 অক্সিডেশন স্টেট, যদি CrO3 এর ক্ষেত্রে দেখি +6 অক্সিডেশন স্টেট, আর CrO2 এর ক্ষেত্রে কত +4 অক্সিডেশন স্টেট। অর্থাৎ সবথেকে বেশি আম্লিক হবে সেটা কি হবে CrO3, তারপর হবে CrO2, তারপর হবে Cr2O3, আর সব শেষে হবে CrO। অর্থাৎ সবথেকে বেশি আম্লিক হবে CrO3। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে থার্ড অপশন CrO3। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসছি যে PtNH3 এর হোল 4 2+, এখানে এই যৌগ Pt2+ এর সংকরণ অবস্থা কি। যদি আমরা দেখি প্লাটিনিয়ামের রেসপেক্টে যদি দেখি তাহলে NH3 কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড, যেটা কি করবে না ইলেকট্রনগুলোকে জোটবদ্ধ করতে সাহায্য করবে। অর্থাৎ কি হচ্ছে এখানে DsP2 হাইব্রিডাইজেশন দেখা যাবে। পরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি উইলিয়ামসন বিক্রিয়াটি নিচের কোন বিক্রিয়াটির উদাহরণ। তাহলে উইলিয়ামসন বিক্রিয়া হচ্ছে একটি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি করে বুঝবো না, আমরা জানি কি উইলিয়ামসন বিক্রিয়া কি হয়, দুটো অ্যালকোহলের মিশ্রণে বা দুটো অ্যালকোহলের বিক্রিয়ায় একটা ইথার প্রস্তুত হওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ROH একটা অ্যালকোহল আছে, এখানে R-OH একটা অ্যালকোহল উপস্থিত আছে, যেখানে কি হচ্ছে H আর OH পরস্পরের সঙ্গে মিশে গিয়ে সেটা কি হচ্ছে জল রূপে বেরিয়ে যাচ্ছে, এবং সেই জায়গাতে এই যে OH বেরিয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু OR- এই যে গ্রুপটা উপস্থিত আছে সেটা কিন্তু এখানে যুক্ত হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, RO- মানে কি হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, সেখানে কিন্তু এখানে যুক্ত হচ্ছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর এখানে নিউক্লিওফাইলটা কি হয় OR-। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে যদি আসি, তাহলে পরের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম বেঞ্জিন সালফোনেটকে NaOH সহযোগে উত্তপ্ত করলে কি হবে। যদি আমরা দেখি এই বিক্রিয়াটা, তাহলে সোডিয়াম বেঞ্জিন সালফোনেটের সংকেত কি হবে SO3Na, সালফোনিক অ্যাসিড হলে পারে, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড হলে পারে SO3H, তো কিন্তু এখানে SO3Na আছে। তাহলে এবার যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেখানে আমরা কি পাবো না, এই Na আর এই NaSO3 সঙ্গে বিক্রিয়া করে সেটা কি করবে Na2SO3 উৎপন্ন করবে, আর এই যে অক্সিজেন উপস্থিত আছে ONA+, এটা কি হচ্ছে টোটালটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, দিয়ে কি হবে এটা ONA গঠন করবে, অর্থাৎ সোডিয়াম ফেনেট গঠন করছে। যদি আমি এর সঙ্গে কোনো একটা প্রোটন ডোনেটার ইউজ করতাম, কোনো একটা প্রোটন ডোনেটার যদি ইউজ করতাম তাহলে সেটা কিন্তু ফেনল উৎপন্ন করতো, কিন্তু যেহেতু এখানে আমরা কি হচ্ছে কোনো হাইড্রোজেন বা প্রোটন ডোনেটার ইউজ করিনি, যেমন HCl বা জল এগুলো ইউজ করিনি, তাই আমাদের অ্যান্সার হবে কি সোডিয়াম ফেনেট। অপশনে যদিও আমাদের ফেনল উপস্থিত আছে কিন্তু ফাইনালি আমরা কিন্তু কোনো প্রোটন ডোনেটার ইউজ করিনি, তাই আমরা ফেনল পাবো না। তো আমাদের অ্যান্সার হবে বি অপশন সোডিয়াম ফেনেট। পরের কোশ্চেন আমরা যদি আসি রোজেনমান্ড বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়, তাহলে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়াটা যদি দেখি আমরা দেখতে পাবো কি না অ্যাসিড ক্লোরাইড থেকে, তাহলে আমরা পাচ্ছি রোজেনমান্ড বিজারণ অর্থাৎ রোজেনমান্ড রিডাকশন বিক্রিয়া। এখানে কি হচ্ছে অ্যাসিড ক্লোরাইড ছিল, এই অ্যাসিড ক্লোরাইডের মধ্যে যদি আমরা রিএজেন্ট হিসেবে H2 হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়া মানে সেটা একটা বিজারণ বিক্রিয়া। তো যদি আমরা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এই যে রিএজেন্টটা এটাকে ইউজ করি, তাহলে সেটা আমরা কি করব অ্যালডিহাইড উৎপন্ন করবে, এটাকেই বলা হয় রোজেনমান্ড রিডাকশন রিঅ্যাকশন। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি উৎপাদন করতে পারছি অ্যালডিহাইড। তাহলে আমাদের কোশ্চেনে সেটাই চেয়েছে যে রোজেনমান্ড বিজারণ বিক্রিয়ায় আমরা কি প্রস্তুত করতে পারি, আমাদের অ্যান্সার হবে অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। পরের কোশ্চেন বলছে লিবারম্যানের নাইট্রোসো বিক্রিয়া কোন প্রকার অ্যামিনের পরিচয়ক পরীক্ষা। পরিচয়ক পরীক্ষা মানে আইডেন্টিফিকেশন রিঅ্যাকশন বা শনাক্তকরণ বিক্রিয়া। আমরা জানি লিবারম্যানের নাইট্রোসো বিক্রিয়ায় কি হয় না সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে নাইট্রোসো মানে HNO2 যেটা সেই HNO2 বিক্রিয়া করবে, এবং বিক্রিয়ার দ্বারা সেটা কিন্তু আমাদের রিয়াকশনটা কোথায় এইখানে, এই যে HNO2 রিয়াকশন করার ফলে কিন্তু একটা এরকম CH3 এর হোল 2 NNO, অর্থাৎ কি হচ্ছে এটা একটা ডায়াজো কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি। তো সেই ডায়াজো কম্পাউন্ডটা এখানে কিন্তু আমাদের গঠন হয়েছে, এটাই কিন্তু সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিনের শনাক্তকরণ একটা পরীক্ষা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা এখানে আমাদের কোশ্চেনে চেয়েছে, অ্যান্সার আমরা করে ফেলেছি 2 ডিগ্রি অ্যামিন। এবার বলছি নিচের কোনটি পেন্টোজ, এখানে অপশন আছে রাইবোজ, অ্যারাবিনোজ, লাইসোজ, এখানে সবগুলোই কিন্তু পেন্টোজ। যদি আমরা এদের স্ট্রাকচার দেখি তাহলে স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাবো এই যে রাইবোজ এর স্ট্রাকচার কি হচ্ছে, দেখো 5টা কার্বন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এই যে 5টা কার্বন আছে। অ্যারাবিনোজের ক্ষেত্রেও তাই 5টা কার্বন আছে, এখানেও 5টা কার্বন আছে, এখানেও 5টা কার্বন আছে, সবগুলোতেই 5টা করে কার্বন, আর 5টা করে কার্বন যুক্ত কার্বোহাইড্রেটকেই কিন্তু আমরা বলে থাকি কি
পেন্টোজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি রাইবোজের ক্ষেত্রে স্ট্রাকচার, অ্যারাবিনোজের ক্ষেত্রে স্ট্রাকচার আর লাইসোজের ক্ষেত্রে স্ট্রাকচার, এরা পরস্পরের কিন্তু আইসোমার মাত্র, আর কিছুই না। তাহলে তিনজনই হচ্ছে পরস্পরের আইসোমার এবং তিনজনই কিন্তু পেন্টোজ। তাহলে আমাদের এখানে আনসার সবকটি। পরের কোশ্চেনে আমরা আসি, সাম্য অবস্থায় কোনো তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রবীভূত হওয়ার গতি। আমরা কি জানি কঠিন পদার্থ অর্থাৎ চিনি, আগের মডেল কোশ্চেন সেটা আমরা সলভ করেছিলাম চিনি এবং জলের দ্রবণ। তো সেখানে কি হচ্ছে, চিনি এবং জল যদি মিশে যায় তখন সেটাকে বলা হয় দ্রবীভবন, অর্থাৎ এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। ঠিক উল্টো ঘটনা, যদি আমরা কি করি দেখি অনেকটা বেশি পরিমাণে চিনি দিয়ে দিই, তাহলে চিনি কিছুটা গুলে যাওয়ার পর বা মিশে যাওয়ার পর কিন্তু কিছুটা চিনি কিন্তু অবশিষ্ট থেকে যায় এবং সেটা কিন্তু সহজে মেশে না। তাহলে এটা কেন স্যার? কারণ কি হচ্ছে, সেখানে কিন্তু একটা সাম্য অবস্থা অর্জন হয়ে গেছে, যেখানে কিন্তু যে পরিমাণ চিনি দ্রবীভূত হচ্ছে ঠিক সেই পরিমাণ চিনি কেলাসিত হচ্ছে, যার কারণে কিন্তু সে আর গুলছে না বা মিশে যাচ্ছে না বা দ্রবীভূত হচ্ছে না। তাহলে এইটাকেই বলা হয় কি যে কেলাসন। তাহলে বিপরীত ক্রিয়া, যেখানে কি হচ্ছে চিনি দ্রবণ থেকে চিনি আর জল সেপারেট হয়ে যাচ্ছে, সেই ঘটনাকে বলা হয় কেলাসন। তাহলে এখানে আমরা দুটো ঘটনা সমহারে দেখতে পাবো, অর্থাৎ কেলাসন এবং দ্রবীভবন সমহারে সম্পন্ন হবে সাম্য অবস্থায়। কেননা দ্রবীভবন এবং কেলাসন পরস্পরের কি হচ্ছে বিপরীত বিক্রিয়া। যদি দ্রবীভবন সম্মুখমুখী বিক্রিয়া হয় তাহলে কেলাসন হবে বিপরীতমুখী বিক্রিয়া। আর আমরা জানি সাম্য অবস্থার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়া এবং বিপরীতমুখী বিক্রিয়া সর্বদা সমহারে সম্পন্ন হয়। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের কেলাসনের গতির সমান। পরের কোশ্চেন যদি আমরা দেখি 13 নম্বরে, বলছে একটি বিক্রিয়ার হার KH এর হোল টু দি পাওয়ার n, pH এর পরিবর্তন 3 থেকে 1 হলে বিক্রিয়ার হার 100 গুণ বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি pH 3 থেকে 1 হলে পরে কি ঘটনা ঘটবে, এর সলিউশন আমরা এখানে করেছি। বলছি যখন pH 3 তখন কি হচ্ছে H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে, 10 টু দি পাওয়ার -3। আবার যখন আমরা দেখতে পাবো pH এর ভ্যালু 1 তখন কি হচ্ছে H3O প্লাস এর কনসেন্ট্রেশন কত, 10 টু দি পাওয়ার -1। তাহলে যদি এখন আমি সেই কনসেন্ট্রেশন দিয়ে ইকুয়েশনটাকে থেকে লিখি, তাহলে বিক্রিয়ার হার R1 ইকুয়ালস টু এইটা, R2 ইকুয়ালস টু এইটা। এখন যদি এদেরকে রেশিও করি তাহলে R2/R1 আমাকে বলেই দিয়েছে 100 গুণ বেশি, তাহলে 100 ইকুয়ালস টু K ইন্টু, এটাও কিন্তু ক্যালকুলেশন করে আমরা 100ই পাবো। তাহলে K ইকুয়ালস টু কত আসছে 1। তার মানে এটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কি হচ্ছে, যত গুণ গাঢ়ত্ব বৃদ্ধি করব, যত গুণ গাঢ়ত্ব বৃদ্ধি করব তত গুণ বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ কি হচ্ছে সরল সম্পর্কে অবস্থান করছে। তাহলে এইখানে আমরা বলতে পারি R প্রপোর্শনালস টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস। তাই এখানে বিক্রিয়ার যে ক্রম হবে, যে এখানে শুধুমাত্র H3O প্লাস এর কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করছে এবং সেটা এক ঘাতের সঙ্গে, তাই এটাকে বলা হবে কি, এর বিক্রিয়ার ক্রম হবে 1। ওকে, পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি CHO এখানে কি হচ্ছে, এই ধরনের যৌগকে যদি আমরা IUPAC নামকরণ করি তাহলে CHO হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে এখানে দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বনের জন্য এটা কি হবে, ইথ। এটা কি হবে, ইথ। তাহলে কি এবার হচ্ছে কি সিঙ্গেল বন্ড আছে, তাহলে আন। আচ্ছা, এবার হচ্ছে কি দুটো অ্যাল গ্রুপ উপস্থিত আছে, CHO মানে অ্যাল, তাহলে কি হবে, এর নাম হবে ইথান ডাইঅ্যাল। তো এখানে কি হচ্ছে, কোনো কিন্তু আলফা হাইড্রোজেন নেই, আর আলফা হাইড্রোজেন না থাকার কারণে কিন্তু এদের মধ্যে কি হবে, এদের মধ্যে কি হবে, আণবিক ক্যানিজারও সম্পন্ন হবে। আর ক্যানিজারও সম্পন্ন হলে আমরা জানি একজন বিজারিত হবে, বিজারিত হবে। তাহলে CHO গ্রুপকে যদি আমরা জারিত করি তাহলে আমরা অ্যাসিড পাবো, আর বিজারিত করলে আমরা কি পাবো, অ্যালকোহল পাবো। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটাই অপশন আছে যেখানে কি আছে, একজন অ্যাসিড এবং একজন অ্যালকোহল উপস্থিত আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি সি দাগ। যদি আমরা বিক্রিয়াটাকে দেখি তাহলে সেখানে আমরা সলিউশনের ক্ষেত্রে দেখিয়েছি একদম সব শেষে CHO NaOH আর H+ যদি দিয়ে দিই তাহলে সেটা আণবিক ক্যানিজারও সম্পন্ন হবে, যেখানে কি হবে একটা অ্যালকোহল আর একটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বাস। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের MQS অর্থাৎ মডেল কোশ্চেন সেট 3 সলিউশন আমরা দেখলাম। PDF নোটস দেয়া থাকবে, তোমরা প্রিপারেশন করতে থাকো, আমি যতটা পারি হেল্প করব এবং আমার চেষ্টা থাকবে আমি যেন সম্পূর্ণ সলিউশনটা করতে পারি। তো পড়াশোনা করতে থাকো, কোনো রকম ডিস্টারবেন্স আসতে দেবে না, এগিয়ে আসছে পরীক্ষা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওতে আবার আমাদের দেখা হবে। বাই।